বিবিসি আজকে ফ্যাক্ট চেক করে তারা বলেছে যে আমার রিপোর্ট না, এই যে বিবিসি রিপোর্ট দেখেন, বিবিসি রিপোর্ট দেখতে পাচ্ছেন। তারা বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে প্রত্যেকটা কেস স্টাডি তুলে ধরেছে। প্রত্যেকটা জিনিস প্রচারণা করা হয় এই আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি সারা জীবন দেখেছি এটা। তারা ভারতের সরকারের সাথে শুধু নয়, ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্কটা খারাপ করতে চায়। তাদের কথা হলো একমাত্র ভারতের সাথে সম্পর্ক থাকবে আওয়ামী লীগের, আর কোনো দলের থাকবে না, বা কোনো মতের কোনো মানুষের সাথে থাকবে না। প্রথম দিকে বলেছিল যে 3 দিনের মতো আপনি থাকতে পারবেন এখানে, তারপরে মানে আপনি যে কোনো জায়গায় চলে যেতে হবে, ভারতে থাকতে পারবেন না। তিনি, তার মার্কিন ভিসা বাতিল হয়েছে। ব্রিটেনে তিনি অ্যাসাইলাম সিক করেছিলেন, সেখান থেকে বলা হয়েছে তাকে নেওয়া হবে না। তার কারণ কোনো উন্নত দেশ, গণতান্ত্রিক দেশ তাকে নিবে না। কারণ এখন তার নামে, তার সাথে যোগ হয়ে গেছে মানবতা বিরোধী এই বা গণহত্যা চালিয়েছেন এই বিষয়গুলো, সুতরাং কোনো দেশ তাকে নিতে চাবে না। এই রিস্ক তারা নিবে। মাকে যেমন ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে একবার বলা হয়েছিল রং হেডেড লেডি, হি ইজ অলসো রং হেডেড পার্সন, রং হেডেড সান। তার মা আজকে আবার বলেছেন মানে যে আমি পদত্যাগ করেছি। তো মানেটা পদত্যাগ। কি দাঁড়ায়? এসব পাগল, উন্মাদ, দে গন শুভ। ম্যাড। তারা গণহত্যা করেছে, তাদের কোনো লজ্জা শরম নাই। বাংলাদেশের মানুষকে অকৃতজ্ঞ বলে। বাংলাদেশের মানুষ একটা পরিবারের জন্য কত ভুগবে। আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে ভারতের ব্যাপারটা আপনারা টেনে আনছেন, তো আসলে ভারত সরকারি ভাবে বা ভারতীয় যে অন্যান্য রাজনৈতিক দল সেই বিষয়গুলো এগুলোর সাথে আমার জড়িত আছে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে গত কয়েকদিন তারা অফিসিয়ালি বিভিন্ন জায়গায় যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, সেই স্টেটমেন্ট গুলো এটার মানে উল্টোটাই প্রমাণ করে। আপনারা দেখেন আজকে এই যে সন্ধ্যার মধ্যে এই রিপোর্টটা এসছে, শশী থারুরের বক্তব্য। উনি কি বলেছেন? বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির রক্ষা করছেন, শশী থারুর। ঠিক আছে, এটা কি প্রমাণ করে যে শশী থারুর একজন নামকরা ব্যক্তিত্ব ভারতের, যে ওরা অফিসিয়ালি জড়িত? এটা প্রমাণ করে না, প্রমাণ করে না। 2 নম্বর হচ্ছে যে ওদের 2 দিন আগে ভারতের বিএসএফ, যেটা আমাদের সীমান্তে থাকে, সেই বিএসএফ তাদের অফিসিয়াল টুইটে তারা বলেছে যে গুজবের বিপরীতে, মানে যেসব গুজব শোনা যাচ্ছে সংখ্যালঘুদের মানে চলে যাচ্ছে ভারতে, ধরনের গুজবের বিপরীতে সীমান্তে কোনো সংখ্যালঘু ওপাশে পার হয়নি বা হচ্ছে না। যারা সীমান্তে জড়ো হয়েছিল তারা যে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে ওখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জন্য জড়ো হয়েছে, এবং বিএসএফ এবং বিজিবি কর্তৃপক্ষ জনে জনে কথা বলে তাদেরকে বাড়িতে ফেরত দিচ্ছে। 3 নম্বর আসেন, আজকে এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ তারা তাদের অফিসিয়াল পেজে এবং তাদের ওয়েবসাইটে দিয়েছিল যে আপনারা গুজবে বিভ্রান্ত হবেন না, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যালঘুরাও ভারতে পালিয়ে আসছে না। এগুলো আমাদের কগনিজেন্সে নিতে হবে। আমি এর আগেও বলেছি যে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী, সংস্কৃতি সেবী, তাদের সাংবাদিকরা, ছাত্ররা প্রথম থেকেই বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করেছিল। এটা প্রথমে তারা করেছিলেন, অন্য দেশ করেননি। এবং তারা মিছিল করেছেন কলকাতা এবং অন্যান্য জায়গায়। আমরা এগুলো ভুলে গেলে চলবে না, এগুলোকে খামাখা আবেগ দিয়ে বিশ্লেষণ করলে চলবে না। এখন মোদি যে আছেন, ওনার দলের লোকেরা বিভিন্ন গুজব ছড়াচ্ছেন, বিভিন্ন জিনিস করছেন, আর তার থেকে বড় করছেন না আমাদের দেশের আওয়ামী লীগের লোকজন। কেননা আওয়ামী লীগের সারা জীবনের ইতিহাস হচ্ছে, আমি আমার দীর্ঘ সাংবাদিকতায় দেখেছি, সবসময় তারা কিছু হলেই এই মাইনরিটি কার্ড, সংখ্যালঘু কার্ডটা খেলতে যায় সব সময়। আজকে বিবিসি রিপোর্ট দেখেন, আজকে বিবিসি রিপোর্ট কি বলেছে আমি দেখাই। বিবিসি আজকে ফ্যাক্ট চেক করে তারা বলেছে যে আমার রিপোর্ট না, এই যে বিবিসি রিপোর্ট দেখেন, বিবিসি রিপোর্ট দেখতে পাচ্ছেন। তারা বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে প্রত্যেকটা কেস স্টাডি তুলে ধরেছে। প্রত্যেকটা জিনিস প্রচারণা করা হয় এই আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি সারা জীবন দেখেছি এটা। তারা ভারতের সরকারের সাথে শুধু নয়, ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্কটা খারাপ করতে চায়। তাদের কথা হলো একমাত্র ভারতের সাথে সম্পর্ক থাকবে আওয়ামী লীগের, আর কোনো দলের থাকবে না, বা কোনো মতের কোনো মানুষের সাথে থাকবে না। এই জিনিসটা তারা করে আসছে। আমার মনে হয় ভারতের জনগণ, ভারতের সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা এই জিনিসটা এবার ধরে ফেলেছে। তারা ধরে ফেলেছেন এবং এই ফাঁদটাতে তারা যাচ্ছেন না। হ্যাঁ, আমি তো আবারও বললাম যে মোদিপন্থী কিছু মিডিয়া আছে, তারা এগুলা করছে, তারা প্রচার করছে, এটা করছে। আবার এটাও আমি সত্য যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই যে মানে হাসিনা পদত্যাগের পরে যে ঝড়টা গেছে, সংখ্যালঘুদের উপর দিয়েও কিছু
মানে আপনার বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, এটা আমি কোনো সময় অস্বীকার করব, ঘটেছে। আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে ধরেন একটা জায়গায় 10 জন আওয়ামী লীগ আছে, বিক্ষুব্ধ জনতায় 10 জনকে যদি তাদেরকে কোনো মানে তাদের উপরে আক্রমণ করে বা কিছু করে, 10 জনের মধ্যে কি 2 জন হিন্দু থাকতে পারে না? পারে তো। বা খ্রিস্টান থাকতে পারে, পারে তো। এখন সেই ঘটনাটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে পার্টিকুলারলি চিহ্নিত করাটা কতটুকু ঠিক? আচ্ছা, এখন আপনি আরো যেটা বলছেন যে এই কিছু গতকালকে সাংবিধানিক যে সরি এই যে জুডিশিয়াল কুর যে ব্যাপারটা, আপনার রাষ্ট্রবিজ্ঞানে কি বলে? প্রতিটি বিপ্লবের পরে প্রতি বিপ্লব সম্ভাবনা থাকে, এটা লেজ হিসাবে আসে, এটা থাকবেই। তার কারণ আপনার গত 16 বছর আপনার প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা তার সরকার যেটা করেছেন, প্রত্যেকটা জায়গায় এই যে পুলিশ বলেন, প্রশাসন, আপনার সংবাদ মাধ্যম, প্রত্যেকটা জায়গা কলুষিত করেছেন। তাদের একটাই কথা যে শুধু আওয়ামী লীগ থাকবে আর কেউ থাকবে না, এমন ভাবে স্তর ভাবে সাজানো হয়েছে। আমি সাংবাদিক হিসেবে বলি, আপনি বিরোধী মতের, আওয়ামী লীগ বিরোধী মতের একটা সাংবাদিককে কোনো জায়গায় রাখা ঠিক মতো রাখা হয়নি। আমাদের শত শত সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে আপনারা আমাদের প্রেস ক্লাবটা তারা দখল করে নিয়েছিলেন, জাস্ট মাস্তানি করে দখল করে নিয়েছিলেন। আর আজকে আবার প্রেস ক্লাব কর্তৃপক্ষ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে গতকালকে যে সাংবাদিকদের লিস্ট দিয়েছে, যে যারা গণহত্যা এবং মানবাধিকার বিরোধী তৎপরতাকে সমর্থন করেছেন গত কয়েকদিন, সেই সাংবাদিকদের লিস্ট দিয়েছিলেন। সেই হিসাবে আমাদের প্রেস ক্লাবের যে সভা নেত্রী ফরিদে ইয়াসমিন, তিনি আবার আওয়ামী লীগের এই যে মহিলা কোটা, নারী কোটায় সে এমপিও হয়েছিল এবার, তার এবং আপনার সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সহ আরেকজন মানে সদস্যের সদস্য পদ বাতিল করা হয়েছে। এটা আইনগতভাবেই করা হয়েছে। তো এগুলো তো এগুলো একটা মানে প্রক্রিয়া। আপনি জুডিশিয়ালি মানে জুডিশিয়ারি তো তারা এমন ভাবে বিচারালয় সাজিয়েছিলেন যে এটাকে ভেদ করে যাওয়া কারো পক্ষে সম্ভব হচ্ছিল না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছিলাম যে মানুষের আশা ভরসার স্থল কোথায়? জুডিশিয়ারি, যে সরকার যদি কোনো কিছু করে বা অন্য কেউ যদি কিছু করে, যে আমি অন্তত বিচারালয়ে বিচারটা পাবো। কিন্তু বাংলাদেশে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় স্তরকে স্তর তারা এমন করেছেন যে মানুষ কোনোভাবেই কোনো ন্যায় বিচার পাচ্ছিল না। এই কিন্তু বিচারপতিদেরকে সাজানো আপনার কাছে হয়েছে। আমার যেটা প্রশ্ন, আপনি হ্যাঁ, বলছেন যে মোদি নিয়ন্ত্রিত কিছু সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু তাহলে এটা কি আমরা ভারতের বাইরের অংশ হিসেবে চিন্তা করব নাকি? আমি তো বলছি না, কিন্তু আপনাকে তো এটাও স্বীকার করতে হবে। আমি তো আবারও বলছি যে দুটোকে এক মিলানো যাবে না। ভারতের সাধারণ জনগণ, তাদের বিবেকবান মানুষদেরকে তো আমরা ছাড়তে পারবো না। তারা তো আস্তে আস্তে বুঝতে পারছেন। তা নাহলে এই বিবৃতিটা দিচ্ছেন কেন শশী থারুর? উনি তো একজন রাস্তার লোক না, উনি তো আর আকাশ ওনারা থেকেও পড়েননি। শুরু উনি থেকে তো নিজে বলেছিলেন বলছেন যে এরপরে আর কি উনি। হ্যাঁ, শেখ হাসিনাকে চেষ্টা করছেন অন্য দেশে পাঠানোর জন্য, কিন্তু সেই ব্যাপারেও তো এখন সে আমরা আর সেরকম কোনো আচ্ছা, কিছু শেখ হাসিনাকে আসলে আমি আসছি কথাটা, আপনি ওইটুক শেষ করে নেই আপনি যেটা জি, বলেছেন। প্লিজ। আপনি নিজেও জানেন যে জুডিশিয়ারির প্রত্যেকটা ক্ষেত্রে কি অবস্থা করেছিল। তাদের পরিকল্পনা ছিল এরকম যে প্রধান বিচারপতি সহ এই বেঞ্চটা তারা বসে একটা কিছু করবেন, যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, এই সরকার বৈধ না। সাথে সাথে আপনার অন্যান্য যে তাদের ঘাপটি মেরে থাকা লোকজন আছে, এরা মাঠে নামবেন। এরা কিন্তু হাজার হাজার বেশ কিছু অস্ত্র শস্ত্র সহ পুলিশ, তাদের ধামাধরা পুলিশরা পালিয়ে গেছে অন্যান্য জায়গায়। মানে তারপরে আওয়ামী লীগ ক্যাডার দেখা যাচ্ছে প্রচুর অস্ত্র আছে, এরা অস্ত্র নিয়ে নামবে। এটা যা হোক, এটা ঠেকানো গেছে। এটা একটা প্রতি বিপ্লব ছিল, সেটা একটা প্রথম স্তর ঠেকানো গেছে। এখন এরকম আরো করবে, যেমন আজকে আনসারদের কিছু সদস্য ওখানে নেমেছে এই আপনার হাইকোর্টের সামনে গিয়ে। আবার ওরা তাদের এখন এই দেশের এই অবস্থা, যখন আমাদের অর্থনীতি আমরা ঠিক করব না অন্য কিছু ঠিক করব, তখন ওরা ওখানে গিয়ে আবার নেমেছে। এদেরকে কেউ নামিয়েছে। এবং আমি আজকে যতটুকু খবর পেয়েছি যে কিছু অফিসার আছে আনসারের মানে উচ্চ পর্যায়ের, তারা তো ওই রকম ছিলেন, তারা এদেরকে উস্কানি দিয়ে নামাচ্ছে। এইগুলি নামাতে থাকবে। এগুলো নিয়ে আপনার আমরা চিন্তা, এটা আস্তে আস্তে যাবে, এটা ঠিক হবে। এত যে বাংলাদেশের মানে সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে একতাবদ্ধ হয়েছে, তাতে এই সমস্ত প্রতি বিপ্লব খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না। যদি করতো তাহলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, তাকেও তো আপনার গত 15 বছর 16 বছর থেকে বিভিন্ন স্তরে আপনার কলুষিত করার চেষ্টা করা হয়েছে কিছু অফিসারকে দিয়ে। তাহলে তো সেগুলো সশস্ত্র বাহিনী কোনো ব্যবস্থাই নিতে পারতো না, তাই না? কিন্তু তারা তো নিয়েছে, স্বীকার তো করতে হবে জিনিসটাকে। আচ্ছা, এখন আসেন আপনার যে প্রশ্নটা আপনি করলেন, শেখ হাসিনা ভারতে আছেন। আসলে আমি যতটুকু জানতে পেরেছি, হয়তো চন্দন নন্দিদা উনি ভালো বলতে পারবেন আরো, যে আসলে হাসিনাকে তো কেউ নিতে চাচ্ছে না। হ্যাঁ, ভারত খুব বিব্রত অবস্থায় ছিল যে তাকে কোথায় পাঠাবে। হ্যাঁ, ওনাকে আশ্রয় দিয়েছে তারা, কিন্তু তাদের তাদের প্রথম দিকে বলেছিল যে 3 দিনের মতো আপনি থাকতে পারবেন এখানে, তারপরে মানে আপনি যে কোনো জায়গায় চলে যেতে হবে, ভারতে থাকতে পারবেন। তিনি তার মার্কিন ভিসা বাতিল হয়েছে।
ব্রিটেনে তিনি অ্যাসাইলাম সিক করেছিলেন, সেখান থেকে বলা হয়েছে তাকে নেওয়া হবে না। তার কারণ কোনো উন্নত দেশ, গণতান্ত্রিক দেশ তাকে নিবে না, কারণ এখন তার নামে তার সাথে যোগ হয়ে গেছে মানবতা বিরোধী এই বা গণহত্যা চালিয়েছেন এই বিষয়গুলো। সুতরাং কোনো দেশ তাকে নিতে চাবে না, এই রিস্ক তারা নিবে না। এমনকি বেলারুশ তাকে নিতে চায়নি। এই বেলারুশের মতো স্বৈরাচারী একটা শাসক যে দেশে আছে, স্বৈরতন্ত্র, সেটাও নিতে চায়নি। রাশিয়াও সম্ভবত তাকে নিতে চাচ্ছে না, যেখানে সে যেতে চেয়েছিল। এখন চীন তো নিবেই না। চীন কোনোদিন কাউকে অ্যাসাইলাম দেয় না। চীনের ইতিহাসে একমাত্র একজন আমেরিকানকে অ্যাসাইলাম দেওয়া হয়েছে, এছাড়া চীন কাউকে কোনোদিন অ্যাসাইলাম দেয় না। তো সুতরাং চীন নিবে না, চীনও নিবে না। আপনি উত্তর কোরিয়া, এখন উত্তর কোরিয়া উনি চেষ্টা করে দেখতে পারেন, উনি তো বাংলাদেশকে উত্তর কোরিয়া বানাতে চেয়েছিলেন, দেখতে পারেন। অথবা পাকিস্তানের চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, পাকিস্তান যদি ওনাকে দেয়, পাকিস্তান কি নিবে? সারা জীবন পাকিস্তানকে যে পরিমাণ উনি বকাবকি গালাগালি করেছেন, উনি তো নিবে না। তাহলে কোন দেশ নিবে? সৌদি আরব নিবে? কোন মধ্যপ্রাচ্যের দেশ নিবে? কেউ নিবে না। তো যাবে কোথায়? হয়তো এমন হতে পারে উনি তো নিজে এখন এটাকে ঘোরানোর চেষ্টা করছেন যে উনি বাংলাদেশে ফেরত আসবেন। লেটার কাম, আসুক, বিচারের কাঠ করে ওনাকে দাঁড় করাতে হবে। এত সহজ না। আন্তর্জাতিক অপরাধ আদালতে ওনাকে যেতে হবে, ওনার নাম যাবেই যাবে। উনি যে অপরাধ করেছেন, মানুষকে হত্যা করে, মানুষকে গুম করে। আপনি আয়নাঘর দেখেন নাই? ডিজিএফআই-তে যে আয়নাঘর ছিল, আপনি সেখান থেকে 8 বছর পরে মানুষগুলোকে উদ্ধার করা হয়েছে, কত মানুষ হারিয়ে গেছে। একটা জিনিসই তো যথেষ্ট। উনি বলবে ইলিয়াস আলী কে মেরে ফেলেছে না, বিএনপির এমপি ছিল, তো এত মানুষ হত্যা করেছে, এইবার আন্দোলনের সময় সে কিভাবে হত্যা করেছে? তারপর আপনি বিবিসি রিপোর্ট দেখেননি যে শেষ মুহূর্তে যাওয়ার সময় উনি সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে কি বলছিল? যে আইজি এত মানুষকে করতে পারে, তোমরা করছো না কেন? তার মানে কি উনি মানুষকে হত্যা করার উস্কানি দিচ্ছিলেন? এইগুলো তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাকে যেতে, ওনার নাম যাবে। উনি বড় বড় কথা বললে তো হবে না যে উনি ফেরত আসবেন, এই করবেন, সে করবেন, এগুলো না। আর এখন আসেন ওনার ছেলের ব্যাপারে। ওনার ছেলে তো আর হাস্যকর এক একটা কথাবার্তা বলে আসছেন, আপনি দেখেন। গত 5 তারিখে উনি বিবিসি কে বলেছেন, যখন তার মা পালিয়ে যান, তখন উনি বলছেন শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না। আচ্ছা, উনি 6 আগস্ট ইন্ডিয়ার ওয়েনকে বলেছেন বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ, তাদের জন্য আর কিছু করবে না শেখ পরিবার। আহারে শেখ পরিবার। আচ্ছা, ডিডব্লিউ কে, আপনার ডয়চে ভেলেকে উনি 6 আগস্ট বলেছেন শেখ হাসিনা তার পরিবারের রাজনীতিতে ফিরবে না। হিন্দুস্তান টাইমস বাংলাকে উনি 7 আগস্ট বলেছেন শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। আচ্ছা, টাইমস অফ ইন্ডিয়াকে 8 আগস্ট উনি বলেছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। টাইমস অফ ইন্ডিয়াকে আবার 8 আগস্ট আবারও বলেন উনি দল ও দলের কর্মীদের রক্ষায় আমি রাজনীতিতে আসতে প্রস্তুত। আবার রয়টার্সকে 10 আগস্ট উনি বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। রং হেডেড, তার মার মতো। তার মাকে যেমন ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে একবার বলা হয়েছিল রং হেডেড লেডি, হি ইজ অলসো রং হেডেড পার্সন, রং হেডেড সান। তার মা আজকে আবার বলেছেন মানে যে আমি পদত্যাগ করেছি। তো মানেটা কি দাঁড়ায়? এসব পাগল, উন্মাদ, ম্যাড। তারা গণহত্যা করেছে, তাদের কোনো লজ্জা শরম নাই। বাংলাদেশের মানুষকে অকৃতজ্ঞ বলে। বাংলাদেশের মানুষ একটা পরিবারের জন্য কত ভুগবে? হ্যাঁ, 1971 সালের কথা বলে, হ্যাঁ ওই একটা কথা বলে কত আমাদের মানুষকে উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। ভারতকে শুধুমাত্র তাদের বন্ধু বলে চালিয়ে দেওয়া হবে একমাত্র, আর করে ভারতের সাথে অন্য সকল দলের শত্রুতা তৈরি করা হবে। এক কথা বলা হবে যে বাংলাদেশে সব হিন্দু মেরে ফেলতেছে। এই সমস্ত কতদিন চলবে? এগুলো তো এদের এই কথাবার্তাগুলো কোনো সুস্থ মস্তিষ্কের বলে আপনার মনে হয়? দে আর সাইকোপ্যাথ, সাইকোলজিক্যালি, মানে দে আর ক্রিমিনাল মাইন্ডেড। তো সুতরাং এগুলো চলবে, এগুলো দেখতে হবে, আমাদেরকে সহ্য করতে হবে। কিন্তু আমি যেটা সবচেয়ে বড় মানে হিসাব মানে বলি, যে দেখেন যে কারণে এই বিপ্লবটা হয়েছে, গণতন্ত্র, সহনশীলতা এবং মানবাধিকারের জন্য। আমরা যেন এটা ভুলে না যাই। প্রত্যেকের যে আপনার বিচার পাওয়ার অধিকার আছে, আইনগত অধিকার আছে, প্রত্যেকের যে মানবাধিকার আছে, সেটা কোনোভাবেই সে আওয়ামী লীগের হোক তার জন্য ক্ষুণ্ণ না হয়। যদি কাউকে বিচার করতে হয় দুর্নীতির জন্য, গণহত্যার জন্য, সেটা আইনগত ভাবে হবে। সেটা কোনো মানে জঙ্গলি আইন দিয়ে হবে না, মব জাস্টিসে হবে না। সেটাকে আইনের আওতার মাধ্যমে হইতে হবে। আমাদেরকে সভ্য আচরণ করতে হবে, যেটা গণতন্ত্রের একটা প্রধান শর্ত। আমরা যেন এটা ভুলে না যাই। ধন্যবাদ।